এক্ষেত্রে কলকাতার একটা মুভি আপনি দেখেছেন কিনা, হেমলক সোসাইটি। হেমলক সোসাইটি, তো সেখানে দারুণ একটা আঙ্গিককে উপস্থাপন করেছে যে মানুষ সফল হবার পরে, এবং আজকের যুগে এই প্রবণতা কিন্তু আরো বেড়েছে। এই মুভিটা যদি এখন রিমেক করা হয়, আমার মনে হয় অসংখ্য এলিমেন্ট পাবে, যার মধ্যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনি গতকাল একটা ছবি পোস্ট করলেন, হয়তো 300টা লাইক, আজকে আপনার আরেকটা ছবি পোস্ট করে হয়তো 50টা লাইক পেয়েছেন বা রিয়াকশন পেয়েছেন। তাহলে দেখা যাবে যে সিরিয়াসলি আপনার মন খারাপ হয়ে গেছে এবং আপনি ডিপ্রেশনে চলে গেলেন। হ্যাঁ, তো ওই মুভিতে দেখানো হয়েছে। হ্যাঁ, আমি তো এই জায়গায় আমরা যারা লাইকের জন্য এটা পোস্ট করে তাদের উদ্দেশ্যে আপনার এই জায়গায় একটা কথা বলে দেই। বলেন। যে সোশ্যাল মিডিয়ায় যাই দিক, কে কয়টা লাইক দিয়েছে এটা যেন না খুঁজে বেড়াই, কারণ এটার সাথে লাইফের কোনো নেই, এটা সবটাই ভোগাস। শুধু তাই না ভাই, আমি বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করি। আমার একটা বই আছে, ভাইরালের ভাইরাস। হ্যাঁ, আমার খেয়াল আছে। অর্থাৎ এই ভাইরাস যাদের মাথায় ঢুকে, এরা এই লজিকটা বুঝবে না। সেটা হচ্ছে আপনি যে ছবি দিচ্ছেন এটাও কিন্তু নট জেনুইন। তার প্রমাণ কি? হ্যাঁ, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আপনি একটা ট্যুরে গেছেন বা পিকনিকে কোনো অনুষ্ঠানে গেছেন, আপনি 100টা ছবি তুলেছেন। এই 100টা ছবির মধ্যে আপনি কিন্তু বেছে বেছে 2 বা 3টা ছবি নেবেন। তার মানে 97% or 98% ছবি আপনার নিজেরই পছন্দ হয়নি, যেগুলো কিন্তু আপনাকে মানে রিফ্লেক্ট করে। ওকে, এবার যে 2টা বা 3টা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, এইবার শুরু করলেন এগুলোর এডিটিং। হ্যাঁ, কোন অংশ দেয়া, হ্যাঁ ক্রপ করতে হবে, লাইট বাড়াতে হবে, এই জিনিসটা ব্লার করতে হবে। তার মানে কি? মানে আপনি একটা মেকি আর্টিফিশিয়াল জিনিস প্ল্যাটফর্মে থ্রো করছেন। তাহলে হাউ ডু ইউ এক্সপেক্ট যে যারা রিঅ্যাক্ট করবে তারা জেনুইন রিঅ্যাকশন দিবে? এইটাও তো ভেগ। কারণ এটা সাইকোলজিক্যাল। হ্যাঁ, রাইট। কারণ আপনি হচ্ছে হয়তো একটা অফিসের বস, এখন আপনার এমপ্লয়িরা আপনাকে পছন্দ করে না, কিন্তু লাইকটা না দিলে স্যার মন খারাপ করতে পারে, এই কারণে লাইক একটা দিয়ে রাখলো দায় সারা। তো এইটা প্রকৃতপক্ষে আপনার সৌন্দর্য বা ভালো অবস্থান এই রিঅ্যাকশন দ্বারা আসলে মাপা যায় না। না হামিদ ভাই, জি, খুব সুন্দর যে একজন ছবি দিল, হোয়াট ডাজ ইট মিন? এর মানেটা কি? কিন্তু কোনো মানে নেই। এখন এটা নির্ভর করছে একজন ব্যক্তির সাথে আরেকজন ব্যক্তির, একটি প্রজন্মের সাথে আরেকটা প্রজন্মের, এই প্রজন্মের সাথে আমাদের প্রজন্মের যে পার্থক্য, সেই সব জায়গা পূরণ করা কঠিন, খুব পূরণ করা কঠিন। কার চেহারা কেমন, কি ছবি তুলবে, কি দেবে। আপনি ওয়েস্ট বেঙ্গলে যেমন একটা উদাহরণ দিলেন, ওয়েস্ট বেঙ্গলে একটা ফিল্ম আছে, আপনি দেখবেন ফিল্মটা, কারণ আপনি যেহেতু এই নিয়ে একটা বই লেখার কথা আমার সাথে আলাপ করছেন। ওখানে সেলফি বলে একটা ছবি আছে, এক্সপেরিমেন্টাল সেলফি, কিন্তু একটা এক্সপেরিমেন্টাল ছবি। সৌমিত্র বাবু আছেন, সাথে কি আছেন আমার মনে নেই, আপনি সেলফি দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ মানুষের এই যে সেলফ, হ্যাঁ, এই যে ইগো, এই যে সেলফ, এটা একটা সর্বনেশে বিষয়। এখন একজন হিউম্যান বিং কে, আমি যদি একটা ছোট্ট উদাহরণ এখন আপনাকে দেই, আমার এই যে গ্রামের নাম স্বপ্নপুর, এই নতুন বইয়ে আমি একটা চ্যাপ্টারই রেখেছি এটার উপরে। সেটা কি জানেন? যখন এখানে শিক্ষা ছিল না, যখন মানুষ সো কল্ড এত পার্সেন্ট লোক শিক্ষিত এই কথা বলতো না, হ্যাঁ, তখন বলেন তো আমাদের দেশে ক্রাইমের হার কত ছিল? তখন আমাদের দেশে ঘুষখোর কয়জন ছিল? তখন কয়জন সুইসাইড করত? কয়জন মোবাইল না পেয়ে নিজের বাবাকে জবাই করত? মার সম্পদ না পেয়ে মাকে ঘরের মধ্যে আটকে রেখেছে,
ঢাকাতে, আমার নিজেরই জানা। 1 সপ্তাহে আটকে রেখেছে বৃদ্ধ মাকে। ছেলে বলছে তুই ফ্ল্যাট আমার নামে লিখে দে। আপনি জানেন এটা? এটা ফায়ার করা দরকার। তাহলে তখন কি এইটা ছিল? এই ছেলে তো উচ্চ শিক্ষিত। খেয়াল করেন, এই ছেলেটি তো উচ্চ শিক্ষিত। তাহলে আমি ওইখানে এটা বলবার চেষ্টা করেছি যে শিক্ষা কি আমাদের মানবিক করেছে না শিক্ষা আমাদের অমানবিক করেছে? আমরা কোন শিক্ষার মধ্যে পড়লাম? জি। তাহলে সো কল্ড এই যে পার্সেন্টেজ আমার, যখন আমি তো ওখানে একটা বিপরীত চিত্র দেখিয়েছি যে এই উপমহাদেশে যখন শিক্ষার হার খুব কম ছিল, তখন এখানে দুর্নীতি সবথেকে কম ছিল। এই উপমহাদেশে, আমি শুধু বাংলাদেশ না, এই আপনি গুনার মির্ডালের আমি বলেই দিই, আপনি গুনার মির্ডালের এশিয়ান ড্রামার ফার্স্ট পর্ব পড়বেন, বই তো হিউজ বড় বই, আপনি শুধু ফার্স্ট পর্বের আপনি এক্সিকিউটিভ সামারিটা পড়বেন। রায়ান শরীফের অনুবাদ দুর্দান্ত অনুবাদ করেছে, ওনার ইংলিশটা পড়ার মতো না, মানে ভয়ানক ইংলিশ। বাংলা একাডেমি বের করেছে, হয়তো 2 পর্ব বলেছিলাম। হ্যাঁ, মির্ডালের এশিয়ান ড্রামা রায়ান শরীফের অনুবাদ, আপনি শুধু ভূমিকাটা পড়বেন এবং সেইখানে নেহেরু থেকে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তার মধ্যে আমি একটা জিনিস আপনাকে বলতে পারি যে সেই সময়ে এই সোকল্ড স্কুল কলেজ যখন আসে নাই, তখন আমাদের এইসব সমাজে দুর্নীতি পার্সেন্টেজে দেওয়ার মতো ছিল না, ছিলই না এইগুলো। এবং এমন দুর্নীতি ছিল না যা রাষ্ট্রকে ক্ষতি করতে পারে। কি দুর্নীতি? আমি আপনার কাছে ছোটকালে আমিও দেখেছি, আমাদের বাগান থেকে একজন আম পেড়ে নিয়ে যাচ্ছে, আমি কি ধরে বললাম যাও পেড়েছো যখন আর কি করবা? এটা শুনে আমার বাড়ির মুরব্বীরা বলছে তুমি আম চোর ধরে ছেড়েও দিয়ে আসলে। তা বললাম আমি আর ওর কি বলবো? বললাম যাও, গ্রামেরই ছেলে তো। হ্যাঁ হ্যাঁ। তখন বড় জোর কি, আমার কাছে আমটাও চুরি করেছে, কিন্তু আমার রাষ্ট্রেরও 1000 কোটি টাকা চুরি করে নাই। রাষ্ট্রের 1000 কোটি টাকা চুরি কে করে? যার ওই ক্ষমতা তৈরি হয়েছে, যে অতটা শিক্ষিত, যে অতটা নেটওয়ার্ক। ফলে সেই সময়ে এই বিষয়গুলো একেবারেই ছিল না। আপনি আজকের তুলনায় পারবেনই না। তাহলে কি হলো? সোকল্ড এডুকেশন যখন আসেনি, সমাজে সুস্থতা ছিল, সমাজে দুর্নীতি ছিল না, এবং আমাদের সেই ধুতি পরা লোকগুলো যারা হয়তো সকালে মাঠে যেত, সন্ধ্যায় ফিরত, তাদের স্বপ্ন আকাঙ্ক্ষা এমন ছিল না যে আপনার সম্পদ মেরে সে বড় লোক হবে, সে ওর মধ্যেই খুশি ছিল। তারপরে ব্রিটিশ মডেলের এই এডুকেশন আসলো এবং আজকে 78% 80% এডুকেটেড লোক আমার দেশে। একটা দুর্নীতিবাজকে আমরা দুর্নীতিবাজ বলি না, একটা খারাপ লোককে আমরা খারাপ বলি না। তো আমার মানে হ্যাঁ, এথিক্যাল স্ট্যান্ডার্ডটা আমি একটুখানি শেষ করি। আমার মনে হয়েছে যে আমাদের বর্তমান শিক্ষার ফলে আমার এথিক্যাল স্ট্যান্ডার্ড, শিক্ষা যত বেড়েছে আমার এথিক্যাল স্ট্যান্ডার্ড তত অবনমন হয়েছে।